ডিভোর্সের আগের দিন রুমে এসে আমার পাশে বসলো ননদ নাদিয়া। অনেকক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে সে ধীরে ধীরে বলল, ভাবি জানো আমার ভাই তোমাকে কেন ডিভোর্স দিচ্ছে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে খুব স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ জানি, বিয়ে 3 বছরেও আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি। হয়তো এটাই সবচেয়ে বড় কারণ, হয়তো আমি সংসার করার মতো মেয়ে নই, নিশ্চয়ই আমার কোনো না কোনো দোষ আছে, তাই তোমার ভাই আমাকে আর রাখতে চায় না। শুধু তোমার ভাই কেন, তোমার মা বাবাও তো অনেক দিন ধরেই চান আমি এই সংসার ছেড়ে চলে যাই। আমার কথা শেষ হতেই নাদিয়া মাথা নেড়ে বলল, তুমি সত্যি অনেক সরল একটা মেয়ে। সন্তান না হওয়ার জন্য কেউ একটা পবিত্র সম্পর্ককে শেষ করে দেয় না, আর এখন তো চাইলেই সন্তান দত্তক নেওয়া যায়। কত মানুষ দত্তক সন্তানকে নিজের চেয়ে বেশি ভালোবাসে, একটা অসহায় শিশুর জীবন বদলে যায়, এতে আল্লাহ খুশি হন। আর একটা কথা মনে রেখো, সন্তান না হওয়ার জন্য সবসময় মেয়েরাই দায়ী নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্যাটা ছেলেদের থাকে। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে দোষটা সবসময় মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। সে একটু থেমে আবার বলল, আমি নিশ্চিত আমার ভাই অন্য কোনো কারণ আছে, হয়তো সে অন্য কোনো মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছে। হতে পারে এই মেয়েটা তোমার পরিচিত কেউ, তুমি এত সহজে সবকিছু মেনে নিও না ভাবি। তুমি চুপ করে থাকলে ওরা তোমার ওপর মিথ্যা দোষ চাপিয়ে খুব সহজেই তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। কথাগুলো বলেই নাদিয়া রুম থেকে বের হয়ে গেল। আর তার চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ চুপ হয়ে বসে রইলাম। এ বাড়িতে একমাত্র নাদিয়া আমাকে কখনো অপমান করেনি, কখনো কটু কথা বলেনি, সবসময় বড় বোনের মতো ভালোবেসেছে। ভোর থেকে রাত পর্যন্ত একের পর এক কাজ করে যেতাম, কারো মুখের ওপর কথা বলতে পারিনি। মনে হতো হয়তো একদিন সবাই আপন করে নেবে, একদিন হয়তো শাশুড়ি ভালো করে কথা বলবে, একদিন শ্বশুর হাসি মুখে কথা বলবে। জীবনে একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝেছি, কিছু মানুষের যতই কাছে যাওয়ার চেষ্টা করো না কেন, তার যদি নিজেরা তোমাকে গ্রহণ করতে না চায়, কখনোই তাদের তুমি আপন করে নিতে পারবে না। বিকেলে নরম আলোয় বারান্দায় এসে বসেছিলাম, দূর আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে হিসাব মিলানোর চেষ্টা করছিলাম। মাত্র 2 বছর বয়সে বাবা মারা যায়, বাবার মুখটা আজ আমার মনে নেই। এরপর মা দ্বিতীয় বিয়ে করে, হয়তো আরো নতুন করে বাঁচার অধিকার ছিল, আমি কখনো মাকে দোষ দিইনি। হয়তো ভাগ্য আমারই খারাপ। হঠাৎ করেই বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে দেখলাম আবির একটা নীল শাড়ি পরা মেয়েকে বাসার মধ্যে ঢুকিয়ে সোজাসুজি মায়ের রুমে গেল, আর একটু পরে আমার নাম ধরে ডাকলো। এসে বলল, আমার শাশুড়ি মা, যাও বাসায় গেস্ট এসেছে, নাস্তা পানি কিছু দাও। আমি এই কথা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। কি আর করার, আজকে হোক আর কালকে হোক আবির আমাকে ডিভোর্স দিবে, তাও কেন যেন অসহ্য যন্ত্রণা হচ্ছিল। অবশেষে আমি নাস্তায় গিয়ে দিই, তারপর আবির আর সেই মেয়েটি চলে যায় বাহিরে হোটেলে রাত কাটাতে। রাত তখন প্রায় 1টা। তখন হঠাৎ করে কে জানি দরজা ধাক্কা ছিল, অজস্র ভাষায় গালি দিচ্ছিল। রুমে এসে কিছু না বলে একটা থাপ্পড় মারলো, দিয়ে বললো, কাকে নিয়ে ঘুমাচ্ছিলি রুমের মধ্যে? তুই জানতি না আমি রুমে ফিরবো? কথাগুলো শুনে আর আবিরের থাপ্পড় খেয়ে আমার বুকের মধ্যে আরো মোচড় দিতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে আমি আমার বিছানায় চলে গেলাম। আর ভাবতে থাকলাম, নিয়তি কেন এত নিষ্ঠুর হয় আমার বেলায়? যাকে প্রাণ দিয়ে ভালোবাসলাম তাকে হারিয়ে ফেললাম। হায় রে নিষ্ঠুর জীবন, না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা।